28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে জয় কামদার। জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যে ধৃত ব্যবসায়ী আপনারা জানেন। জালিয়াতিতে, দুর্নীতিতে কামদার এবং সোনাপাপ্পুর যোগ জোরালো। গতকালই জয় কামদারকে গ্রেফতার ইডির, আর এবার 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে জয় কামদার। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এই যে 28 এপ্রিল পর্যন্ত তাকে হেফাজতে রাখছে ইডি, কোন কোন বিষয়ের উপর ফোকাস করে তাকে জেরা করা হবে? দেখো, এই যে 28 এপ্রিল পর্যন্ত তাকে বিচারক ইডির কাস্টডি দিয়েছেন এবং ইডির যে আবেদন ছিল সেই আবেদন যদিও 15 দিনের কাস্টডির আবেদন ছিল, কিন্তু আপাতত 28 দিনের এই পর্যন্ত এই যে কাস্টডি সেটা বিচারক দিয়েছেন এবং 48 ঘন্টা অন্তর অন্তর তার শারীরিক পরীক্ষা করতে হবে এমনটাও জানিয়েছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে ইডির যে সাবমিশন ছিল তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যে এর 150টির মতো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইললিগ্যাল ট্রানজাকশন হয়েছে। কখনো সেটা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর সঙ্গে, কখনো বা আবার দেখা গেছে সঙ্গে থাকো বিশ্বজিৎ। কামদার পাপ্পুর কোটি কোটি লেনদেন, এই যে জয় কামদার এবং সোনাপাপ্পু তাদের মধ্যে কোটি কোটি লেনদেন। জমি জালিয়াতি তদন্তে জোরালো যোগসাজশ। দুজনের সংস্থার মধ্যে 1.5 কোটির লেনদেন। এই লেনদেন কিসের কারণে হতো, কোন কোন খাতে হতো জানবো। প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, ইডির তরফে বিস্ফোরক অভিযোগ আনা হচ্ছে, কারণ এই জয় কামদার এবং সোনাপাপ্পু দুষ্কৃতী তাদের যে কোম্পানি রয়েছে, কোম্পানিগুলির মধ্যে একাধিকবার আর্থিক লেনদেন হয়েছে বা ব্যাংক ট্রানজাকশন হয়েছে। ইতিমধ্যেই যে তথ্য তারা পেয়েছে, 1 এপ্রিল রিসার্চ বা তল্লাশি যে চালানো হয়েছিল, তো জয় কামদারের অফিস, বাড়ি এবং একই সঙ্গে সোনাপাপ্পুর বাড়ি থেকে যে সমস্ত ডকুমেন্ট বা ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে বা ব্যাংক ট্রানজাকশন যে ডিটেলস পাওয়া যায়, দেখা যাচ্ছে যে দুজনের কোম্পানির মধ্যে 1.5 কোটি টাকার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের লেনদেন হয়েছে। এই টাকা কিসের টাকা সেটা কিন্তু তার তথ্য অনুসন্ধান করার চেষ্টা করা হচ্ছে ইডির তরফে। কিন্তু তাই নয়, জয় কামদারের কোম্পানির সঙ্গে সোনাপাপ্পুর ওয়াইফের যে কোম্পানি রয়েছে সেখানেও কিন্তু একাধিক ট্রানজাকশন বা একাধিকবার আর্থিক লেনদেন করেছে। এই টাকাটা কিসের টাকা সমস্ত কিন্তু এক্সামিন করা হচ্ছে। এছাড়া বেশ কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে দুটো কোম্পানির তথ্য কিন্তু সামনে এসছে ইডি তদন্ত করতে গিয়ে। যেটা দেখছি এখনো পর্যন্ত এই জমি কেলেঙ্কারি এবং জমি কেলেঙ্কারি শুধু নয়, অবৈধভাবে নথি জাল করে জমি হস্তান্তর নেওয়া এবং সেখানে নির্মাণ করা এবং সে নির্মাণের ক্ষেত্রে বহু প্রভাবশালী ব্যক্তিকে নির্মাণ কাজের ক্ষেত্রে ব্ল্যাক মানি হোয়াইট করার ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেছে। সেক্ষেত্রে নগদে 500 কোটি টাকা ইনভেস্ট হয়েছে। এই তথ্য কিন্তু ইডির হাতে এসছে। 1100 কোটি টাকা প্রায় দুর্নীতির কথা বলা হচ্ছে ইডির তরফে। তদন্তের সময় শুরু চলতি বছরের মার্চ মাসে ইসিআইআর করা হয়েছে ইডির তরফে। তাতে 15 কোটির যে ইনভেস্টিগেশন, তারা দেখছে না 1100 কোটি টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে 25টি ভুয়ো কোম্পানি বা সেল কোম্পানির তথ্য উঠে আসছে, যাদের অ্যাকাউন্টে 4 মাসের সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে প্রায় 500 কোটি টাকা নগদে জমা করছে। এই টাকাগুলো থেকে এলো, এই টাকাগুলো কাদের টাকা সমস্তটা কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে এবং জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এবং তাকে হেফাজতেও পেয়েছে ইডি। ওকে, সঙ্গে থাকো। হাজার কোটির জালিয়াতি জয় কামদারের, 4 মাসে 500 কোটির নগদ ডিপোজিটের তথ্য ইডি তদন্তে ধৃত জয় কামদারের। আরো কীর্তি, প্রায় 25টি ভুয়ো সংস্থার হদিশ তদন্তকারীদের। আর এদিকে সোনাপাপ্পুর বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের নয়া তথ্য। 15 জানুয়ারি আগ্নেয়াস্ত্র 50 রাউন্ড কার্তুজ কেনে পাপ্পু। কথা বলবো প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, ইডি তরফে আরো একটি বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে সোনাপাপ্পুর বিরুদ্ধে। তার বাড়ি থেকে 1 এপ্রিল তার বাড়িতে তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে একটি ইন্টারনেট ফায়ার আর্মস পাওয়া যায় এবং একই সঙ্গে তার তদন্ত করতে গিয়ে বা যে অস্ত্র কোথায় কেনা হয়েছে তার তদন্ত করতে গিয়ে তথ্য উঠে আসছে। জয় কামদারের স্বামী তারাধীন একটি কলকাতা শহরে একটি অস্ত্র বিপণী থেকে চলতি বছরের 15 জানুয়ারি এই অস্ত্রটি কেনা হয়েছিল এবং তাদের 50টি লাইভ কার্টিজ কেনা হয়েছিল এবং সবকিছু কেনা হয়েছিল সোনাপাপ্পুর স্ত্রীর নামে। কিন্তু সোনাপাপ্পুর স্ত্রীর নামে কোনো লাইসেন্স নেই।
সেক্ষেত্রে এই অস্ত্রটি অবৈধ এবং ইডি তরফে ইতিমধ্যে অস্ত্র সংক্রান্ত বিষয়ে গোয়েন্দা খানকে অভিযোগ করা হয়েছে এবং তার যে স্টেটমেন্ট জয় কামদারের বাড়ি থেকে অফিস থেকে যে নথি পাওয়া যায় সেখান থেকে কিন্তু এই অস্ত্র কেনার বিল পাওয়া হয়েছে এবং তাতে অস্ত্র উল্লেখ রয়েছে যে সোনাপাপ্পু স্ত্রীর নামে অস্ত্রটি কেনা হয়েছে। তবে সোনাপাপ্পু স্ত্রীর যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে তার তিনি বলছেন এই অস্ত্র সম্পর্কে তিনি অবগত নন, তার জন্য কোনো ফায়ার আর্মস লাইসেন্স কখনই বার করা হয়নি। একইভাবে যেমন অ্যাকাউন্ট রিলেটেড সম্পর্কিত স্ত্রী যেমন কিছুই জানেন না, এই অস্ত্র সম্পর্কেও কিছু জানেন না, এমনটাই কিন্তু ইডিকে দেওয়া বয়ানে জানিয়েছে সোনাপাপ্পু স্ত্রী। বেশ, শান্তনু সিনহা বিশ্বাসকে ফের ইডির তলব। শান্তনুর ছেলে সায়ন্তনকেও তলব ইডির সোনাপাপ্পু যোগে জমি জালিয়াতির অভিযোগ আর কলকাতা ডিসি স্পেশাল ব্রাঞ্চ। শান্তনু সিনহা বিশ্বাস গতকাল তল্লাশি অভিযানের পর নোটিশ ইডি, আজই ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। একাধিক নথি সহ শান্তনু সায়ন্তনকে তলব। অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যে শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে সায়ন্তন সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। গতকাল যে তল্লাশি অভিযান, একদিকে বালিগঞ্জের যে ফান রোডের বাড়ি সেই বাড়িতে এবং তল্লাশি অভিযান, তার পাশাপাশি বালিগঞ্জের আরো 5টি ফ্ল্যাটে কিন্তু তল্লাশি করা হয়। সেখানে রাত 2টোর বেশি পর্যন্ত তল্লাশি করা হয় এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, অ্যাকাউন্ট থেকে তথ্য নিয়ে তারপরে নোটিশ করা হয়েছে আজকে দুপুর 12টার মধ্যে হাজির হওয়ার কথা। কিন্তু তিনি আজকেও গণহাজির থাকলে অন্যদিকে সায়ন্তন সিনহা বিশ্বাসকে তলব করার কারণ, যেক্ষেত্রে বালিগঞ্জের ফান রোডের বাড়িতে যখন তল্লাশি করা হচ্ছিল সেখানে বেশ কিছু নথি পায় এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পায় যেটা সায়ন্তন সিনহা বিশ্বাসের নামে আছে, শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের নামে। এবং এক্ষেত্রে সেখানেও তল্লাশি করা হয়, সেখান থেকে বেশ কিছু তথ্য পায় এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগসূত্র পায় এবং সেখান থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিপুল পরিমাণ টাকা অ্যামাউন্টের লেনদেন তথ্য উঠে আসে। সেই সমস্ত তথ্য নিয়েই একেবারে অ্যাকাউন্ট সম্পর্ক তথ্য নিয়ে আজকে ইডি দপ্তরে সশরীরে শান্তনু সিনহা বিশ্বাস এবং সায়ন্তন সিনহা বিশ্বাস দুজনকেই তলব করা হয়েছিল দুপুর 12টার মধ্যে। যদিও তারা এখনো পর্যন্ত গণহাজির থেকেছেন এবং গোটা যে বিষয় প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে টাকার বিপুল লেনদেন হয়েছিল এবং কি কি ভাবে যোগসাজশ হয়েছিল, এই সমস্ত জানার জন্য ইডির পক্ষ থেকে তলব করা হয়েছে। ওকে। মুড়ির ঝালে গরম বাংলা, মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে গরম রাজনীতি, সাজানো নাটক বলে কটাক্ষ মমতার। গতকাল ঝাড়গ্রামে ঝালমুড়ি খান মোদি, মুড়ি খেয়ে টাকাও দেন প্রধানমন্ত্রী, আর মোদির মুড়ি খাওয়ান কটাক্ষ মমতার। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানের ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? সব নাটক, মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। গতকাল ঝাড়গ্রামে যখন যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঝালমুড়ির দোকানে যান, ঝালমুড়ি খান, খেয়ে টাকাও দেন, সেই সময় ছবি আপনারা দেখুন। ঝালমুড়ি खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपया देना है? दुकान में आए सर, हाँ 10 रुपया देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। हाँ? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, हाँ ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। যে গরম বাংলা, তা কাল মোদি এই মুড়ি খেলেন, টাকা দিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো নাটক বলে কটাক্ষ করলেন।
মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? সব নাটক। মানুষ বোঝে না, যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। গুলির বদলা গুলির হুঁশিয়ারি, বাংলায় ভোট প্রচারে হিমন্তের হুঁশিয়ারি। তৃণমূল একটা গুলি চালালে দুটো গুলির হুঁশিয়ারি। হিমন্তের হুঁশিয়ারিতে বাংলায় ভোটের গরম। अभी ममता जी क्या करते हैं, भाषण देने आते हैं, मोदी जी को गाली देते हैं, अमित शाह जी को गाली देते हैं, और 3 दिन से मुझे भी गाली देना शुरू कर दिया। 3 दिन से मेरा नाम भी लिस्ट में आ गया, और मैं सुना हूँ कोई टीएमसी का लोग मेरा नाम में थाने में भी केस डाल दिया। तो ममता जी, मैं आपको बोलना चाहता हूँ, थाना आपका पास भी है तो मेरा पास भी थाना ही है, टक्कर मत लेना। अगर टीएमसी मुझे 1 गोली मारेगा, मैं भी 2 गोली मार के ही मरूंगा, मैं भी 2 गोली मार के मरूंगा। ইসরায়েলি চিৎকাণ্ডের নায়ক 800 কোটি টাকা চুরি করেছে, ওকে জেলে পড়তে হবে, অমিত শাহ নিজে বলেছিলেন। এগুলোর কোনো ভালো ব্যাখ্যা ওই দিতে পারবে। তৃণমূল এখানে গুলি চালানো রাজনীতি করেন না, মমতা একটা পুলিশ ফিগার আছে। আমরা দেখছিলাম 2021-এ তারা গুলি চালিয়েছিল শীতলকুচিতে ভোটের লাইনে, তারা নিরীহ সাধারণ গ্রামবাসীদের উপরে। গুলি চালানোর সংস্কৃতিটা ওদের, ওনার খুব গাত্র দেওয়া হয়েছে। বাংলার মানুষ কেন ওদেরকে গালি দেয়, গালির বদলে ওনারা গুলি চালাবে, এটাই ওদের সংস্কৃতি। সার্টিফাইড কেউ যাকে সার্টিফাই করতে বিজেপি নিজেকে জ্ঞানের বাণী, বাংলার মানুষ অন্তত শুনবে না। রাজ্যে ভোট প্রচারে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নवीনের নিশানায় তৃণমূল সরকার। নীতিনকে পাল্টা তোপ তৃণমূলের। यहाँ के मिट्टी पर अगर हक था तो पश्चिम बंगाल के लोगों का हक था। उस मिट्टी को भी ममता दीदी ने जो माँ, माटी और मानुष के नाम पर सरकार लाई थी, आज माँ, माटी और मानुष को सबसे अधिक किसी ने प्रताड़ित किया है, दुखी किया है, तो ममता दीदी की सरकार ने किया है। मित्रों, महिला मुख्यमंत्री होने के बावजूद अगर इस राज्य की माँ बहनें सुरक्षित नहीं है तो उस महामुख्यमंत्री को निश्चित रूप से कुर्सी से हटा देना चाहिए। जो सनातन को अपमानित करेगा, जो सनातन की परंपराओं को चोट पहुंचाएगा, सनातन वैसे परंपराओं को चोट पहुंचाने वाले को सजा देने को तैयार खड़ा है। मित्रों, यहाँ के मिट्टी पर अगर हक था तो पश्चिम बंगाल के लोगों का हक था। उस मिट्टी को भी अपमानित करने का काम यहाँ की सरकार ने किया है। मित्रों, मानुष जो यहाँ के लोग थे उनको रोजगार देने के बजाय को पलायन के लिए मजबूर किया। जो भाईपों को पूरी तरह से यहाँ पर आगे लाने का प्रयास किया जा रहा है, वो इस बात का संकेत है कि कहीं न कहीं कमीशन खोरी और भ्रष्टाचार की सरकार चल रही है। इस कमीशन खोरी और भ्रष्टाचार की सरकार को समाप्त करने का समय आ गया है। আমি বলবো আগে বিহারটা ভালো করে জানুন, তারপর তো বাংলা। বিহারে যা করেছেন সেটা নিয়ে বাংলায় বললে বাংলার লোক কিন্তু আপনাদের এখান থেকে তাড়িয়ে আরো তাড়াতাড়ি তাড়াবে। 10,000 টাকা করে দিয়েছিলেন মহিলাদের, সেইটা আবার কেন আপনি ফেরত চাইছেন? বিহারের আইন শৃঙ্খলা বাংলার থেকে 1000 গুণ খারাপ, বিহারের ইন্ডাস্ট্রিয়াল পজিশন বাংলার থেকে 1000 গুণ খারাপ, আর সেই বিহারের লোক হয়ে এসে বাংলাকে জ্ঞান দিচ্ছেন নীতিন নবীন। বাংলা খুব ভালো আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে বাংলা, সেইটা আপনি মিলিয়ে নেবেন। ভোট প্রচারে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। তুফানগঞ্জে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার ঘিরে উত্তেজনা। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্যাপক উত্তেজনা। ভোট প্রচারে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। তুফানগঞ্জে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার ঘিরে উত্তেজনা। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, এ তো আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে যদি অভিযোগ সত্যি হয়। তোমাকে জানিয়ে রাখি যে 23 তারিখ ভোট রয়েছে, তার আগে একদম জোর প্রচার চলছে। আজ তুফানগঞ্জ শহরের 8 নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করানো হচ্ছিল এবং বাড়ি বাড়ি যে ভোটারদের কাছ থেকে ব্যাংকের পাসবুক জেরক্স কপি নেওয়া হচ্ছিল। এবং এই বিষয়টি তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই বিজেপি কর্মী সমর্থকদের ঘেরাও করে। এরপর খবর পেয়ে সেখানে পুলিশ ও কমিশনের লোকজন যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু
তুফানগঞ্জ নয়, এতে দিনহাটা এবং কোচবিহারের একাধিক এলাকাতে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ। এবং ইতিমধ্যে বিষয়টি নিয়ে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ দিনহাটা রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখার আর্জি জানিয়েছেন। ওকে, কি বলেছে তোমাকে? ডকুমেন্ট এটার সাথে বলেছিল যে ডকুমেন্টস দিতে। কি কি ডকুমেন্টস চেয়েছে? ওটা ব্যাংকের ডিটেলস, আধার কার্ড। 1 টাকার মধ্যে কি প্রতিশ্রুতি কি দেওয়া আছে? ওটা তো আমি এখন ডিটেলস পড়িনি। কি ফর্ম ফিল আছে? না না, আমি জানার জন্য সেটা পড়ি কি কারণে আমাকে দেওয়া হলো। আপনি কি ফর্মগুলো পুলিশের কাছে হ্যান্ড ওভার করলেন? হ্যাঁ। কি নাম আপনার? মৌসুমী।